আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যেখানে যে অবস্থায় আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 তোমরা অত্যন্ত চিন্তিত ছিলে। নতুন ক্যারিকুলাম, নতুন বই, নতুন পরিবেশ, পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। তো ইতিমধ্যেই তোমরা দুইটি পরীক্ষা দিয়েই বুঝে গেছো যে তোমাদের পরীক্ষার পরিবেশ কেমন, পরীক্ষার প্রশ্নপত্র কেমন। তো সামনে তোমাদের পরীক্ষা আসছে, গণিত পরীক্ষা। সেই পরীক্ষাটি হবে 10 তারিখে অনুষ্ঠিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি কঠিন সাবজেক্ট পরীক্ষাটি। তোমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তিত আছো যে এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। তো এই মুহূর্তে যদি তোমরা এই পরীক্ষার এই প্রশ্নপত্রটির কিছুটা যদি হিন্টস পাও, তাহলে আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর একটি গণিতের শীট, একটি প্রশ্নপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র। তো তোমরা যদি এই প্রশ্নপত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখো এবং এই প্রশ্নপত্রটি তোমরা যদি পড়ো, তাহলে তোমাদের অনেকাংশে পরীক্ষাটা সহজ হবে এবং অত্যন্ত খুব সুন্দর হবে তোমাদের পরীক্ষাটা। ওকে, তো যাই হোক, তোমাদের গণিত বই থেকে আমি আলোচনা করব, এই যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত প্রশ্নপত্র হবে। ওকে, তো যাই হোক, আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড দিয়েছি যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওটি মিস করে থাকো, তাহলে তোমরা কি করবে, প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গিয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আলাদা করে সুন্দর করে একটি প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্ট থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি সেটি তোমরা দেখে নিবা। ওকে, তাহলে আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এখান থেকে কিন্তু প্রশ্নপত্র তোমাদের হবে। তো চলো কথা বাড়াচ্ছি না, আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। দেখো এখানে যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার একটি মডেল প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে। সৃষ্টির ষষ্ঠ বিষয় হচ্ছে গণিত। সময়টা তোমাদের কিন্তু সবাই জানো যে 5 ঘন্টা, তার মধ্যে আধা ঘন্টা বিরতি আছে। আর তারিখটা অবশ্যই এটা তুমি জেনে নাও যে 10/7/2024, অর্থাৎ তোমাদের আগামী 10 তারিখে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে, 1 নম্বর প্রশ্নটি দেখো। 1 নম্বর প্রশ্নে যেগুলো থাকছে তোমার তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 20টি। আমি এখানে এতটি আলোচনা করিনি, কিছুটা তোমাদের আলোচনা করেছি 10 পর্যন্ত। তো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পৃষ্ঠা নাম্বার 35 থেকে 47 পর্যন্ত আজকে আলোচনা করব। ওকে, তো প্রশ্ন নাম্বার কি, যে উপাত্ত কাকে বলে। উত্তরটা দেখো, আমি প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে উত্তর আমি দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, খুঁজতে যেন না হয়। ওকে, উত্তরটা হচ্ছে কি, কোনো তথ্য সংখ্যা দ্বারা প্রকাশ উপস্থাপন করা হলে সেই সংখ্যাকে উপাত্ত বলে। ওকে, 2 নম্বর দেখো, বিনষ্ট উপাত্ত কাকে বলে। উত্তরটা এইভাবে, যে সকল উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিনষ্ট উপাত্ত বলে। ওকে, 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বর প্রশ্নটি দেখো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। গড়মধ্যক প্রচুরকের মান কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, সেটিকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার দেখো প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটি, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন বলছে কি, যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। প্রশ্ন এটা আসতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো। তার উত্তরটা আসবে কি, গড়মধ্যক প্রচুরক এর মানগুলো কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, সেই কেন্দ্রীয় প্রবণতা বলে। ওকে, 4 নম্বর অঙ্ক দেখো, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, যে 6, 7, 8, 9, 10, 11, 12 উপাত্তগুলোর মধ্যক কত। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো আগে গুনে নাও। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 যদি উপাত্তের সংখ্যাসমূহ বিজোড় হয়, তাহলে সমান সংখ্যা ডান দিক থেকে এবং বাম দিক থেকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এখানে যদি সমান সংখ্যা আমরা বাদ দিই, তাহলে দেখো এখানে করে যে 1, 2, 3 আমরা ডান দিক থেকে এটি বাদ দেব। আবার এখান থেকে আমরা করব কি, বাম দিক থেকে 1, 2, 3 বাদ দিলে কি সংখ্যাটি পাই আমরা, সেই সংখ্যাটি হবে আমাদের মধ্যক। তাহলে কি পেলাম আমরা, সমান সংখ্যা যদি বাদ দিই, অর্থাৎ এখান থেকে
1 2 3 বাদ দিলে এদিক থেকে যে 6 7 8 বাদ দিলে এই 9কে কিন্তু আমরা পাচ্ছি। আমি তোমাকে এখানে মার্কিং করে দিলাম, ঠিক আছে। এই 9, এই দেখো ভালো করে 9, এই 9 আমরা পাচ্ছি মধ্যক হিসাবে। তাহলে আমরা লিখতে পারি যে উপাত্তের সংখ্যা বিজোড় হলে সমান সংখ্যা ডান দিক থেকে এবং বাম দিক থেকে বাদ দিয়ে এর মধ্যে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটি হবে মধ্যক, অর্থাৎ মধ্যকের সংখ্যাটি হবে কি 9। আশা করি বুঝতে পারলে। ওকে, এবার 5 নম্বর প্রশ্নটি দেখো। 5 নম্বর প্রশ্ন তোমার বলছে যে 1 2 2 1 3 3 5 4 6 5 3 উপাত্তগুলোর মধ্যে প্রচুরক নির্ণয় করো। তাহলে এখন আমরা দেখব যে উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটা একাধিকবার রয়েছে, অর্থাৎ বেশি বার রয়েছে কোন সংখ্যাটি, সেই সংখ্যাটিকে আমরা মার্কিং করে দেব। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা দেখব যে এখানে যদি আমরা দেখি যে 1 আছে কয়বার, 2 বার, 2 আছে কয়বার, 2 বার। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এখানে যে এখানে 1 এবং 1 এখানে আছে 2 বার, 2 আছে 2 বার, কিন্তু 3 এখানে একবার, এখানে একবার, এখানে একবার। তাহলে কি বলতে পারি আমরা, এখানে 3 সংখ্যাটা মার্কিং করে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে বোঝার জন্য। এখানে 3, এখানে 3 এবং এখানে 3, এই যে মার্কিং করে দিলাম। তাহলে 3 সংখ্যাটি একাধিকবার রয়েছে, অর্থাৎ 3 বার রয়েছে, যার জন্য আমরা এই উপাত্তের মধ্যে 3কে বলতে পারি প্রচুরক। আশা করি খুব সহজেই বুঝতে পারলে। ওকে, এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর অঙ্কটি একটু জটিল হতে পারে তোমার জন্য। যে কি বলছে এখানে, যে রেখা চিত্রে দুটি অক্ষকে কি বলে। চিত্র দেখো ভালো করে, একটি চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবা। ওকে, দেখো একই একটা আমরা রেখাচিত্র করেছি, অর্থাৎ এখানে দেখো এখান থেকে এক্স ও মধ্যখানের যে ক্রস হয়েছে এটাকে আমরা ও ধরবো, এক্স ও এক্স ড্যাশ, অর্থাৎ মূল বিন্দু কিন্তু এখানে কত, 0, 0 থেকে বাম দিকের অংশটুকু আমরা ধরবো কি ড্যাশ, অর্থাৎ এক ড্যাশ, একে আমরা পূরকও বলি। আবার ওয়াই অক্ষ, অর্থাৎ উপর থেকে দেখো, উপর থেকে এটা হলো মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে নিচের অংশকে ধরবো আমরা ড্যাশ, অর্থাৎ মাইনাস অংশ। ওকে, তাহলে যখন তোমরা মানে ক্লাস 6 থেকে 7 উঠবা তখন কিন্তু এটা বিস্তারিত আলোচনা আছে এই সমস্ত, এগুলো থেকে আমরা লেখচিত্র থেকে আমরা এগুলো মান পূরণ করি, তো পরবর্তীতে তোমরা বুঝবা। তো আজকে যেটা বলছে কি, যে রেখা চিত্রে দুটি অক্ষকে কি বলে। তাহলে দেখো এখানে আমরা ধরবো কি, এই রেখাটি একটি আমরা এবি ধরবো, তাহলে এবি বরাবর রেখাটিকে আনুভূমিক, অর্থাৎ এটাকে আমরা ভূমি ধরতে পারি। ওকে, আবার দেখো যে এখান করে এই যে মানে লম্ব বরাবর, অর্থাৎ এখানে সিডি, তাহলে সিডি বরাবর রেখাটি উলম্ব ধরতে পারি। বুঝতে পারলে? ওকে, তাহলে নেক্সট এটি দেখো, এখানে 6 নম্বর হলো। এবার 7 নম্বর, তাহলে প্রতিটি ট্যালি চিহ্নকে কি নির্দেশ করে। অ্যান্সারটা হবে কি, গণসংখ্যা। জয়টি ট্যালি চিহ্ন, তয়টি হবে আমাদের গণসংখ্যা। ওকে, আশা করি বুঝতে পারলে। খুব সহজ সহজ প্রশ্ন। আর এর ফাঁকে একটি তোমাদের কথা বলিনি, তোমরা এই প্রত্যেকটা ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবা। এই যে কোশ্চিনগুলো আমি করাচ্ছি, এই কোশ্চিনগুলো তোমরা খুব ভালোভাবে ফলো করবা, কারণ যে এই কোশ্চিন ভিত্তিক অনেক কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, পড়বে। আর একটি বিষয় কি, হুবহু কিন্তু যে এটাই কোশ্চিন, তোমরা কিন্তু এটাই মাথায় রাখবে না। তার কারণ এটি একটি মডেল কোশ্চিন, নমুনা কোশ্চিন, তোমাদের ধারণা দিচ্ছি যে তোমাদের প্রশ্নপত্রগুলো পরীক্ষাতে কিভাবে আসতে পারে। তো তোমরা এই প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো যদি তোমরা মানে প্রত্যেকটা ভিডিও যদি পড়তে থাকো বা দেখতে থাকো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে। তোমাদের ভয়ই থাকবে না। ওকে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পড়বা। ওকে, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা যদি তোমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বাড়িতে বসে বসে যদি অনুশীলন করো, অধ্যায় করো, তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই তো সহজ হবে। ঠিক আছে, আর আসলে এভাবেই পড়া উচিত। ঠিক আছে, তার কারণ এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে থেকেই তো হবে। আর অঙ্কের বিষয়টা হোক, যে অঙ্কের যেখান থেকেই হোক, তোমার যদি একটা অভিজ্ঞতা থাকে, তুমি যদি বই ভিত্তিক পড়ে থাকো, প্রত্যেকটা পৃষ্ঠায় যদি পড়ে থাকো, তাহলে তোমার কাছে প্রত্যেকটা প্রশ্ন ইজি হবে, কোনো ব্যাপারই হবে না। ওকে, 8 নম্বর প্রশ্ন দেখো, যে এলোমেলোভাবে উপস্থিত তথ্যকে কি বলে। ওকে, দেখো 8 নম্বর প্রশ্নটা আমরা কি, যে এলোমেলোভাবে উপস্থিত তথ্যকে আমরা কি বলি, অবিনষ্ট উপাত্ত। ওকে, বুঝতে পারলে? তারপর এবার দেখো যে 9 নম্বর প্রশ্নটি, যে ট্যালির মোট সংখ্যাকে কি বলে। অর্থাৎ জয়টি ট্যালি, তয়টি কিন্তু গণসংখ্যা। এতে যদি ট্যালি দ্বারা তোমার শিক্ষার্থীকে বোঝায়, শিক্ষার্থী হবে। যদি কোনো মানে বস্তুকে বোঝায়, বস্তু হবে। কোনো যদি পশুকে বোঝায়, পশু হবে। অর্থাৎ প্রত্যেকটা একটি করে চিহ্ন, একটি করে গণসংখ্যা বোঝায় ট্যালির সংখ্যাকে। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, এটা একটি জটিল হতে পারে তোমার জন্য। 10 নম্বর প্রশ্নটা, 10 নম্বর প্রশ্নটি একটি ভালো করে লক্ষ্য করো। একটি চিত্র দেখতে পাচ্ছ স্ক্রিনে। সে চিত্রটি কি, যে একটি শ্রেণীর 1 সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আয়তলেখের
মাধ্যমে অর্থাৎ দিনে প্রকাশ করা হলো। এর দিন কোন দিনে বেশি, অর্থাৎ এখানে বলছে কি একটি শ্রেণীর এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আয়তলেখের কোন দিনে বেশি, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এখানে যে এখানে অর্থাৎ যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সপ্তাহরাম পর্যন্ত নিয়েছি, অর্থাৎ 7টা আমরা সপ্তাহ নিয়েছি। আর দিনগুলো নিয়েছি দেখো এখানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ওকে, তাহলে এই একটি তোমার লেখচিত্রে দেখো আয়তলেখের মধ্যে দেখো, তাহলে রবিবারের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5। তাহলে এই যে 5 জন, 5-এর দাগ দেওয়া আছে, অর্থাৎ 5 জন। ওকে, তারপরে দেখো সোমবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি 1, 2, 3, অর্থাৎ এই 3 বরাবর দাগ দেওয়া আছে, তার মানে 3 জন। ওকে, তারপরে দেখো মঙ্গলবারে দেখো 1, 2, 3, 4 জন, অর্থাৎ 4-এর দাগ আছে, 4 পর্যন্ত আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 4 জন এই দাগের মধ্যে রয়েছে, 4 জন। বুধবারে দেখো 1, 2, 3, 4, 5, 6 জন, অর্থাৎ এখানে আছে কি এই 6 পর্যন্ত দাগ রয়েছে। তাহলে বুধবারের দিন শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যা হয়েছে কয়েকজন? 6 জন। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি চিত্র থেকে যে বুধবারের দিন শিক্ষার্থী অনুপস্থিতির সংখ্যাটা বেশি, অতএব অ্যান্সারটা কী হবে কি বুধবারের দিন। এবার কিছু রচনামূলক প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থী, একটু কথা বলে নিই যে এই যে তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আলোচনা করলাম, তোমাদের 3য় অধ্যায় থেকে কিন্তু আলোচনাগুলো হলো। বিষয়টা হচ্ছে কি, তোমরা সত্যিকার অর্থে যদি ভালো ফলাফল করতে চাও তাহলে তোমাদের একটি জিনিস করতে হবে। আজকে যেটা আমি টিপস দেবো, অত্যন্ত ভালো রেজাল্ট হবে যদি আমার এই টিপসটি তোমরা ফলো করো। যেহেতু আজকে তোমাদের 7 তারিখ, পরীক্ষার আরও বাকি আছে, যে 8 আছে, 9 আছে, এই 2 দিনে তোমরা যদি 1 থেকে 5 যে অধ্যায় আছে সে অধ্যায়গুলো তোমাদের যে নোট বই আছে সে নোট বই থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন একটু যদি তোমরা দেখে যেতে পারো তাহলে তোমাদের পরীক্ষা কোনো ব্যাপারই হবে না। খুব সহজে প্রত্যেকটা যেই অ্যাঙ্গেল থেকে প্রশ্নপত্র আসুক না কেন তোমরা খুব সহজে কিন্তু করতে পারবা। তো চলো এবার আমরা কিন্তু 3য় অধ্যায়ের কিছু রচনামূলক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমি কিন্তু তোমাদের একটি নমুনা দিয়েছি, মডেল দিয়েছি, ঠিক আছে? যে এগুলোই যে হুবহু পড়বে এরকম না, কিন্তু বিষয়টা তোমরা মাথায় রাখবা, খেয়াল রাখবা যে এই নিয়মেই কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? দেখো রচনামূলক প্রশ্ন এখানে ভালো করে দেখো। রচনামূলক প্রশ্ন 3য় অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, পৃষ্ঠা নম্বর 35 থেকে 47। ভালো করে লক্ষ্য করো, তোমার কিন্তু পাঠ্য বই থেকে কিন্তু এগুলা অঙ্ক আছে যা তোমার পরীক্ষার উপযোগী, পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু অনেক, ঠিক আছে? যে তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠার নাম্বার দেখো 44-এর অনুশীলনীর 1 নম্বর অঙ্ক। শিক্ষার্থী একটু কথা বলে নিই যে তোমাদের এই যে আমি অনুশীলনের যে অঙ্কগুলো যে তোমাদের আমি সাজেস্ট করেছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য 2024-এর জন্য, এগুলো কিন্তু তোমাদের 2023-এর বই থেকে, তার কারণ 2024-এর বইয়ের তোমাদের এই মানে এত সুন্দর সুন্দর কিন্তু মানে তোমাদের অঙ্ক মানে নেই, যার জন্য সেই বই থেকে কিন্তু আমি ডাউন ভিডিওগুলো আপলোড দিচ্ছি। ওকে, অতএব তোমরা এখান থেকেই কিন্তু বেশি বেশি করে চর্চা অনুশীলন করবা। ওকে, তো চলো আমরা তোমার যে পুরাতন বইয়ের 23-এর সংস্করণ তোমার পাঠ্য বই থেকে 44 পৃষ্ঠা দেখো যে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। হুবহু কিন্তু অনুরূপভাবে তোমার পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে, কিন্তু তুমি অনুশীলন করবা কিন্তু, ঠিক আছে? তোমার হাতে 2 দিন সময় আছে, তুমি পড়বা এবং এগুলো করবা। ওকে, তো চলো কোশ্চিনের এই অঙ্কটিকে আমরা সমাধান করি। ওকে, তাহলে তোমরা দেখো যে এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ যে 8, 7, 9, 4, 6, 8, 9, 10 এলোমেলো ভাবে আছে, 5, 4, 9, 8 এভাবে উপাত্তের সংখ্যাগুলা কিন্তু বিভিন্ন দিনে পাখি দেখার একটি মানে তোমার উপাত্ত দেওয়া হয়েছে। সেখানে দেখো এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটি ক নম্বরের প্রশ্নটি দেখো, এটি একটি রচনামূলক প্রশ্ন। পড়বে কিন্তু একটু ভালো করে করবে, বুঝে নাও, ঠিক আছে? উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অনুসারে বিন্যস্ত করো। বুঝতে পারলে এটা কি করতে বলছে? যে এই যে উপাত্তগুলো রয়েছে এই উপাত্তগুলোকে কি করতে হবে, প্রথমে কিন্তু বড় সংখ্যাটা বেছে নিতে হবে, তারপরে ছোট সংখ্যা, তারপরে ছোট সংখ্যা ক্রমান্বয়ে চলে যাবে, এটাকে বলছি আমরা অধক্রম। ওকে, তার মানে অর্থাৎ বড় থেকে ছোট সেটাকে বলে অধক্রম। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমি চলো তোমাদের
তাহলে এই অর্ধক্রম শব্দের অর্থ তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে প্রথমে বড় সংখ্যাটা তারপরে ছোট সংখ্যা তাকে বলে অর্ধক্রম অনুসারে সাজাও ক নম্বরে। ওকে, তো দেখো এখন উত্তরটা কি, যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অর্থাৎ বড় থেকে ক্রমানুসারে যে বিনষ্ট করা হলো, অর্থাৎ একে সাজানো হলো। ওকে, তো দেখো যে বড় সংখ্যা কি 10, অর্থাৎ 10 কয়টি রয়েছে এখানের মধ্যে তুমি খুঁজে নিবা 10 কয়টি সংখ্যা আছে, খুব সতর্কভাবে করবে, একটু কিন্তু আনমনা হলে ভুল হয়ে যাবে, ঠিক আছে, খুব সতর্কভাবে করবে। ওকে, দেখো তাহলে 10 সংখ্যাটি রয়েছে 1 2 3 4 5 6 বার হচ্ছে 10 সংখ্যাটি। পরে দেখো আবার এখানকার বেছে নাও 9 সংখ্যাটি কয়বার আছে, 1 2 3 4 5 6 7 7 বার আছে কিন্তু 9, অর্থাৎ 7 বার এখান থেকে পশু দেখা হয়েছে। অর্থাৎ আবার দেখো 8 8 8 8 এই সংখ্যাটি কয়বার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 8। ওকে, আবার অনুরূপভাবে 7 7 1 2 3 4 5 5 আছে 7 বার, 6 আছে 1 2 3 4 5 6 বার আছে, 5 আছে 1 2 3 4 5 বার, 4 আছে 1 2 3 4। ওকে, তাহলে কিন্তু আমরা এই উপাত্তের সংখ্যাগুলোকে কি করলাম, অর্ধক্রম অনুসারে সাজিয়ে ফেললাম। এখন বিষয়টা হচ্ছে কি, তুমি খেয়াল রাখবে মাথায় যে এই ধরনের অঙ্ক, অর্থাৎ এই মডেলেরই অঙ্ক তোমাকে একটা দিয়ে দিলে তাহলে কি তুমি এই অঙ্কটাকে সমাধান করতে পারবে না? হ্যাঁ, একটা অঙ্ক দেখে তোমাকে চিন্তা করতে হবে যে আর একটা অঙ্ক আমরা কিভাবে করব, এটাই তো হলো তোমাদের মেধা। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারলে যে ক নাম্বারটা যে মানের অধক্রম অনুসারে সাজালাম। এবার দেখো খ নাম্বারে যে ট্যালি চিহ্ন ব্যবহার করে, ওকে, ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণী নির্ণয় করো এইগুলা থেকে, অর্থাৎ এই যে মানের অধক্রম অনুসারে আমরা সাজালাম একে আমরা করবো কি এখন ট্যালির মাধ্যমে প্রকাশ করব। তো খুব সুন্দর করে দেখো আমরা ট্যালির মাধ্যমে প্রকাশ করেছি। খ নাম্বারের উত্তরটি দেখো ভালো করে, ট্যালি চিহ্ন ব্যবহার করে উপাত্তগুলো নিয়ে একটি সারণী তৈরি করা হলো, সেটি লিখবে পশু পাখির সংখ্যা। ওকে, যে আমরা যে পশু পাখিগুলো দেখেছি, তারপরে 10, একবার দেখেছি 9, একবার দেখেছি 8, একবার 7, একবার 6, একবার 5, একবার 4, যা আমরা এই উপাত্তগুলোকে অধক্রম অনুসারে সাজিয়ে আমরা পেয়েছি। ওকে, তাহলে এখন ট্যালি চিহ্ন, তারপরে 10, তাহলে 10 আমরা যে দেখেছি, তাহলে 10 আমরা সেখানে 10 কয়টি পেয়েছি, 10 পেয়েছি গনে। এখন ভালো করে দেখো তো 10 আমরা কয়টি পেয়েছি এখানে, এই যে দেখো এখানে যে 1 2 3 4 5 6 6টি আমরা 10 পেয়েছি। অর্থাৎ এখানে যে পাখি দেখার সংখ্যা হয়েছে কত, 10-এ কয়টি, 6টি, এই যে ট্যালিতে ব্যবহার করেছি। অর্থাৎ এখানে 1 2 3 4 4-এর পর একটি কিন্তু এইভাবে ক্রস করে দিতে হবে, তো সেইটিকে বুঝাবে আমরা 5, আর একটি আলাদা করে সেটি হলো কি যে 6, অর্থাৎ এখানে দেখো যে গণসংখ্যা বুঝাবে কি 6। ওকে, বুঝতে পারছো আশা করি। এবার দেখো যে 9 আমরা কয়বার পেয়েছি, 9 বার পেয়েছি। অনুরূপভাবে দেখো 9-এর সংখ্যাটা আমরা পেয়েছি কত, 1 2 3 4 5 6 7। দেখো এখানে এই যে ট্যালিতে দেখো যে একবার এভাবে ক্রস করলে 5, 5 আর 2 7, এই যে 7 বার পেয়েছি। ওকে, আবার দেখো এখানকার 8 যে আমরা পশু পাখি যে গণনা করেছিলাম কতটি, 8, কতবার 8-এর পশু পাখির সংখ্যাগুলো কত ছিল, এখানে দেখো 8 কয়বার ছিল, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি এখন গণে নাও। তো অর্থাৎ একটি ক্রস করলে 5টি হয়, 5 6 7 8 9টি, যা দেখো এই যে 9টি, গণসংখ্যা হলো 9টি। ওকে, তাহলে অনুরূপভাবে 7 এখানে 7টি ছিল কয়টি, 5টি, যে 7 কয়টি ছিল 5টি, 1 2 3 4 5 5টি আমরা পেয়েছি, যে গণসংখ্যা 5টি। 6 ছিল কয়টি, 6টি আমরা 6 দেখালে 6টি, 1 2 3 4 5 6টি। ওকে, তারপরে দেখো 5 ছিল কয়টি, 5 ছিল 3টি, 3টি দেখো 1 2 3 4 5। ওকে, 5 ছিল কয়টি, 5টি, 5 ছিল কয়টি, 1 2 3 4 5, 5 ছিল 5টি, তাহলে 5 ছিল কয়টি, 5টি, আরও দুটো হবে, সরি এখানে বলেছে 1, তার মানে এলো 5, আর একটি হলো কত, 6। ওকে, তাহলে 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5, 5টি। ওকে, তাহলে এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে কি 5টি। ওকে, 5। আবার দেখো 4 কয়টি আছে এখানে করে, 1 2 3 4টি পাখি দেখেছিলাম, কত দেখা ছিল, 4টি, 4 গণসংখ্যাতে আমরা 4 দ্বারা প্রকাশ করেছি। ওকে, আশা করি খুব সহজে ক্লিয়ারভাবে তোমরা এই ছকটি বুঝতে পারলে। এখন বিষয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে তোমার নিকট, তোমাকে যদি এই রকম অনুরূপ অন্য কোনো একটি অঙ্ক দিয়ে এইরকম ট্যালি করতে পারে, তো তুমি যদি আজকের এই অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পারো, তাহলে তোমাকে আটকায় কে, তাহলে তুমি কি ট্যালি করতে পারবে না, খুব সহজে করতে পারবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে একটি অনুকরণ করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে একটি যদি তুমি বুঝে ফেলো, অনুরূপ আরেকটি যদি করতে দেয়, তো খুব সহজে তুমি করে ফেলতে পারবে। তো চলো পরের প্রশ্নে যাই। আবার একটি রচনামূলক প্রশ্ন দেখো, পাঠ্য বই তোমার নম্বর পৃষ্ঠা কি 45, অঙ্ক নম্বর হলো 6। ওকে,
যে প্রদত্ত চিত্র হতে গড় মধ্যক প্রচুরক নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এই চিত্রটির মধ্যে থেকে গড় নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব, প্রচুরক নির্ণয় করব, তিনটি আমরা নির্ণয় করব। এটি একটি ছক, দেখো এই ছকের মধ্যে বিভিন্ন উপাত্তের সংখ্যা সমূহ আমরা কিন্তু সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছি। এই মানে আয়তল একটির মধ্যে থেকেই আমরা গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। ওকে, তাহলে প্রশ্ন নাম্বার কি এখানে, যে প্রদত্ত চিত্র হতে গড় নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব এবং প্রচুরক নির্ণয় করব। তো চলো তাহলে আমরা কিন্তু দেখে নিই যে এখানে ভালো করে লক্ষ্য করো যে এগুলোই কিন্তু আমাদের এই যে আয়তলেখের মধ্যে দেওয়া আছে এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের উপাত্তের সংখ্যাসমূহ। ওকে, তাহলে দেখো এখানে যে 12, 7, 23, 11, ভালো করে দেখো যে 17, 15, 12, 26, 23, 22, 28, 12, 29, 17 এই ঘরের মধ্যে আছে। আবার এই ঘরের মধ্যে 30, 10, 16, 24, 19, 15, 8, 27, 25, 5, 18, 13, 21, 17, আবার 23, 11, 9, 14, 12, 7 এ পর্যন্ত কয়টি সংখ্যা আছে? মোট কিন্তু 30টি উপাত্তের সংখ্যাসমূহ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে উপাত্তের সমষ্টি অর্থাৎ এইভাবে আমরা কি করব যে 12 অর্থাৎ 12 যোগ 7 উপর থেকে শুরু করেছি। দেখো এখানে 12 যোগ 7 যোগ 23 যোগ 11 যোগ 9 যোগ 14 যোগ 25 যোগ 25 করতে 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 লাস্টে দেখো যোগ হলো কত? 17। এই যে দেখো লাস্টে যোগ হলো কত? 17 সমান হবে কত? সবটি উপাত্তের সংখ্যার সমূহ যদি আমরা যোগ করি যোগফল হবে কত? 498। বুঝতে পারলে? তোমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে সুন্দর করে তোমরা করবে, যেহেতু আমি হয়তো আমার ভুল হতে পারে। ঠিক আছে, তোমরা একটু চালাকি করে এটা তোমরা টেস্ট করবা যে এটা সঠিক হয়েছে কিনা। ওকে, একটু খাটবা কিন্তু। ওকে, দেখো এখন তাহলে গড় সমান সূত্র যে রাশিগুলোর সমষ্টি ভাগ হবে রাশিগুলোর সংখ্যা। এটা সেই আমরা ছোট্টকালে পড়েছি, অর্থাৎ 3 থেকে পড়তে পড়তে আমরা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এসেছি। ওকে, তাহলে গড় সমান হবে কি? রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখন রাশিগুলোর সংখ্যা কতটি? এখানে রাশিগুলোর সংখ্যা হলো কত? 30টি। আবার রাশিগুলোর সমষ্টি কত পেলাম? 498। অর্থাৎ 498কে ভাগ করতে হবে 30 দ্বারা, যা ভাগ করলে আমরা পাবো 16.6। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা করব কি? মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য একটু আলাদা করে সূত্র আছে, সেটি তোমাদের দেখো এখানে স্ক্রিনে ভালো করে। যেহেতু এই উপাত্তের সংখ্যাসমূহ কি জোড় না বিজোড়? 30টি সংখ্যা জোড় না বিজোড়? জোড়। তাহলে জোড়ের ক্ষেত্রে হবে কি? এই সূত্রটি প্রয়োগ করতে হবে। যদি বিজোড় হতো তাহলে খুব সহজে হয়ে যেত। তাহলে মধ্যকটা হবে কি? জোড়ের কারণে n/2, অর্থাৎ n হলে কি উপাত্তের মোট সংখ্যা সমূহ। তাহলে n/2 তম পদ, অর্থাৎ এখানে n হলো, n এর মান কত? 30। 30কে আমরা 2 দ্বারা ভাগ করব, যা পাবো। তাই ওইতম পদ হবে, প্লাস হবে কি n/2 প্লাস ওর সাথে কি 1 যোগ করব, তাহলে ওইতম পদ। তাহলে এখন দেখো n এর মান হলো কত? 30। বুঝতে পারছো? দেখতে পারছো ভালো করে স্পষ্ট করে স্ক্রিনে? হ্যাঁ, তাহলে দেখো এখানে 30, n এর মান হলো কত? উপাত্তের সংখ্যা সমূহ 30, 30 ভাগ হলো 2, তাহলে 30/2 তম পদ প্লাস হবে 30/2 প্লাস 1তম পদ, ভাগ হবে কি 2। ওকে, এখন আমরা করবো কি? যে এখন এই যে দেখো এখন 30কে 2 দ্বারা ভাগ করলে কত পাই? 15। ওকে, প্লাস 30কে 2 দ্বারা ভাগ করলে কত পাই? 16। 15, 30কে 2 দ্বারা ভাগ করে কত? 15। 15-এর সাথে এই যে 1 যোগ আছে, তাহলে হলো কত? 16। ওকে, তাহলে ভাগ হলো কত? 2। তাহলে 15 প্লাস 16 ভাগ যোগ করলে কত আসবে? 31। 31কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 15.2। এটি আমাদের অ্যান্সার। তাহলে পরে মধ্যক বিজোড়ের কারণে, উপাত্তের সংখ্যা সমূহ বিজোড়ের কারণে এই সূত্র প্রয়োগ করে আমাদের মধ্যক নির্ণয় করতে হলো। ওকে, এবার দেখো যে প্রচুরক নির্ণয় করব। খুব সহজ জিনিস। তাহলে প্রচুরক নির্ণয় করার জন্য চলো আমরা আয়তলেখটির কাছে ঘুরে যাই। আবার ভালো করে দেখো আয়তলেখটি খুব লক্ষ্য করো। এখানে দেখো যে মার্কিং করেছি, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ সবুজ মার্কিং করা আছে কয়টি? গণত কয়টি আছে ওখানে? 3টি। সংখ্যাগুলো কত? এই যে দেখো সবুজ মার্কিং করা আছে, অর্থাৎ 12, 12, এখানে একটি 12, 3টি। তাহলে এই যে তোমার হলুদ, হলুদ রং করা আছে, মার্কিং করা আছে কয়টি? 1, 2, 3। বুঝতে পারছো? ওকে, তাহলে 3টি, তাহলে সংখ্যাটি কত? 17। তাহলে এই যে 30টি উপাত্ত সমূহের মধ্যে এই 17 এবং 12 সবচেয়ে বেশি বার রয়েছে, অর্থাৎ 12 রয়েছে 3 বার, 17 রয়েছে 3 বার, যা অন্য সংখ্যাগুলো কিন্তু 3 বারের উপরে নেই। অর্থাৎ খুব সহজেই বুঝে নাও যে উপাত্তের মধ্যে যে সংখ্যাগুলো সবচাইতে একাধিকবার থাকবে, অর্থাৎ বেশি বার থাকবে, সেই সংখ্যাটি উপাত্তের মধ্যে হবে প্রচুরক। আশা করি খুব সহজে ক্লিয়ারভাবে ভাষাগতভাবে বুঝতে পারলে। ওকে, এখন দেখো
যে এখানে আমরা কি করতে পারবি যে উপাত্তের মধ্যে যে সংখ্যা এটা মধ্যকের কারণে যে প্রচুরক হবে কি আয়তলেখটির মধ্যে 12 রয়েছে 3 বার। ওকে, কয়বার রয়েছে? 3 বার। আবার দেখো এখানে যে 17 রয়েছে কয়বার? 3 বার। তারপরে দুটো সংখ্যা 12 এবং 17 উপাত্ত সমূহের মধ্যে রয়েছে একাধিকবার, অতএব প্রচুরক হবে কি যে 12 এবং 17। তাহলে খুব সহজে আশা করি ক্লিয়ার বিষয়টি বুঝতে পারলে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা। তো বিষয়টি হচ্ছে কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও? তো যদি ভালো লেগে থাকে একটি লাইক কি করা যায় না, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা। আর অবশ্যই কিন্তু তোমার ভালো লাগার তোমার পছন্দের বিষয়টি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যেন তারাও উপকৃত হয়। তার কারণ তুমি যদি উপকৃত হও অবশ্যই তুমি কিন্তু তোমার বন্ধুদের উপকার করতে হবে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে। তাহলে কমেন্ট কি করা যায় না, তোমার মতামতটা যদি তুমি কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে আমি কিন্তু আরও অধিক ইন্সপায়ার হয়ে যাব এবং আরও সুন্দর করে ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়বে। অতএব তোমার একটি লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অতিরিক্ত ইন্সপায়ার হয়ে আরও সুন্দর সুন্দর করে ভিডিও দিব পরবর্তীতে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আমি আরও বেশি বেশি করে অনুপ্রেরণা পাবো এবং আরও সুন্দর সুন্দর করে তোমাদের বুঝার উপযোগী করে আমি তোমাদের ভিডিও দেবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এ পর্যন্ত ছিল তোমাদের লেসন। আগামীতে অর্থাৎ পরবর্তী কালকে তোমাদের সাথে কথা হবে তোমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং তোমাদের শারীরিক সুস্থতা মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওকে। আল্লাহ হাফেজ।